সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের এই লেকচার ভিডিওতে। আজকে আমরা মূলত ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি এক্সাম হয়ে থাকে তার ক্লাস 11 এবং 12-এর যে মডেল টেস্ট আমরা এক্সামের মাধ্যমে নেওয়ার চেষ্টা করেছিলাম তার সঠিক উত্তর আমরা ডিসকাস করব। এই মডেল টেস্টে মূলত 15টি কোশ্চেন দেওয়া ছিল, সেই 15টি কোশ্চেনের আজকে আমরা অ্যান্সার করব। তো তার মধ্যে প্রথম কোশ্চেন ছিল নিউক্লিওটাইড কি, এর গঠন উল্লেখ করো। তো নিউক্লিওটাইড মূলত একটি ডিএনএ কিংবা আরএনএর গঠনগত উপাদান। এর যদি আমরা গঠন দেখি তাহলে সঠিকভাবে মূল্যায়ন করতে গেলে নিউক্লিওটাইড ইকুয়াল টু সুগার থাকবে, পেন্টোজ সুগার, তার সঙ্গে N2 বেস থাকবে এবং ফসফরিক অ্যাসিড থাকবে, এবং এর যদি আমরা গঠন দেখি তাহলে দেখতে পাবো কি, একটা গঠন যদি আমরা এখানে উল্লেখ করি তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। একটা পেন্টোজ সুগারের ক্ষেত্রে 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর কার্বনে থাকবে CH2OH, এটা 5 নম্বর কার্বন। এখানে থাকবে সাপোজ অ্যাডেনিনের সঙ্গে যুক্ত হলো, তাহলে এখানে থাকবে H, 2 নম্বর কার্বনে H থাকতে পারে বা OH থাকতে পারে। H তখনই থাকবে যখন ডিএনএ, তখন আমরা তাকে বলবো ডিঅক্সিরাইবোজ। OH থাকবে আরএনএর ক্ষেত্রে, যখন তাকে বলা হবে রাইবোজ সুগার। আর এই 3 নম্বর কার্বনের পজিশনে থাকবে কে H, এর সঙ্গে OH ছিল কিন্তু তার সঙ্গে থাকবে কে ফসফেট, ডবল বন্ড O মাইনাস OH এবং নিচে OH। এই যে গঠনটা আমরা বর্ণনা করলাম এটাকে আমরা কি বলবো, এটা নিউক্লিওটাইড। ওকে, অর্থাৎ প্রথম কোশ্চেনের যে অ্যান্সারটা আমরা আশা করি বুঝতে পারলাম যে নিউক্লিওটাইডের গঠন একটি রাইবোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ সুগার, একটি ফসফেট এবং তার সঙ্গে N2 বেস থাকবে। ওকে, 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখার চেষ্টা করব আমরা। মিওসিস কি? প্রথম মিওটিক কোষ বিভাজনের পর উৎপন্ন দুটি কোষের প্রত্যেকটিতে কোটি ক্রোমোজোম সংখ্যা থাকে যদি দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 2n=16 হয়। তো মিওসিস আমরা জানি জনন মাতৃকোষে বা রেণু মাতৃকোষে যখন যে বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড গ্যামেট সৃষ্টি হয় তাকে আমরা কি বলি, মিওসিস বলি। এবার এই মিওসিসের ক্ষেত্রে সেকেন্ড যে কোশ্চেনটা বলা রয়েছে যে একটি মিওটিক কোষ বিভাজনের পর, অর্থাৎ আমরা জানি একটা মিওসিস কোষ বিভাজন সর্বদা 2n বা তার মাল্টিপল সেলে হয়ে থাকে। তাহলে প্রথমে কি হবে, nn হয়, এই nn থেকে 4টি n হয়ে থাকে, তাই না? nn থেকে 4টি n হয়ে থাকে। তাহলে প্রথম মিওটিক ডিভিশনের পর বলেছে, তাহলে প্রথমের পরে কি হবে, হ্যাপ্লয়েড হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, n=8। এবার নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, ভাজক কলা কাকে বলে? এই কলার বৈশিষ্ট্য আমাদেরকে উল্লেখ করতে হবে। তাহলে ভাজক কলা কাকে বলে? উদ্ভিদ দেহে যে বিভাজনক্ষম কোষ সমষ্টি থাকে তাকে আমরা ভাজক কলা বলি। এটি মূলত কাণ্ড কিংবা মূলের অগ্রভাগে বর্ধিষ্ণু অংশগুলোতে অবস্থান করে। তো এছাড়া আমরা উদ্ভিদের বহিঃস্তরে অর্থাৎ কর্টেক্স, কোর ক্যাম্বিয়াম রূপে এবং নালিকা বান্ডিলে ফেসিকুলার ক্যাম্বিয়ামেও ভাজক কলা লক্ষ্য করতে পাই। এবার এই ভাজক কলার বৈশিষ্ট্য কি? ভাজক কলাগুলো অপরিণত হয় এবং সমবেশীয় হয়, মানে প্রত্যেক কোষের সমান আকার দেখতে পাই। আয়তনে কোষগুলি ক্ষুদ্র, কোষ প্রাচীর পাতলা আর সেলুলোজ থাকবে এবং কোষগুলির মধ্যে কোনো কোষান্তরন্ধ্র থাকবে না, অর্থাৎ কোষগুলো কম্প্যাক্টলি অ্যারেঞ্জ থাকবে, তার মাঝখানে কোনো কোষান্তর রন্ধ্র থাকবে না, কিন্তু পাশাপাশি কম্প্যাক্টলি থাকবে। এবং কোষে প্রোপ্লাস্টিড অবস্থায় থাকবে, অর্থাৎ পুরো প্লাস্টিডটি কমপ্লিট হয় না। কোশ্চেন নম্বর 4, জলজ উদ্ভিদের দুটি সারিস্থানিক বৈশিষ্ট্য আমাদেরকে উল্লেখ করতে হবে। তো যারা জলজ উদ্ভিদ ওদের ক্ষেত্রে জলজ বাসস্থানে অক্সিজেন কম থাকায় জলজ উদ্ভিদে অবাত শোষণ আমরা দেখতে পাই এবং গ্যাসীয় আদান প্রদানের জন্য বিশেষ বায়ুগহ্বর থাকে। একে আমরা কি বলি, এরেনকাইমা বলি। বায়ুগহ্বরযুক্ত পেরেনকাইমাকে আমরা কি বলি, এরেনকাইমা।
এটা আমাদেরকে মনে রাখতে হবে, এরেনকাইমা। ওকে, এবার দুটি বায়ু দূষকের নাম, দূষকের দুটি ক্ষতিকর প্রভাব আমাদেরকে উল্লেখ করতে হবে। তো বায়ু দূষকের প্রথম উদাহরণ রয়েছে কার্বন ডাইঅক্সাইড। এটি কয়লার জ্বালানি থেকে বা যানবাহনের ধোঁয়া থেকে নির্গত হয়। এর ক্ষতিকর প্রভাব বলতে আমরা রক্তের অক্সিজেনের বহন ক্ষমতাটাকে কমিয়ে দেয়। অন্যদিকে রয়েছে সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড মূলত কয়লা এবং তেল প্রজনন থেকে উৎপন্ন হয় এবং এর ক্ষতিকর প্রভাব বলতে আমরা কি বুঝি না, বুকে ব্যথা, বমি বমি ভাব, মাথা ব্যথা এবং ফুসফুসের রোগের জন্য এটি দায়ী। এবার আমরা কোশ্চেন নম্বর 6 দিকে যাব। ছত্রাকের দুটি প্রাণীজ বৈশিষ্ট্য আমাদেরকে লিখতে হবে। তাহলে ছত্রাকের দুটি প্রাণীজ বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? ছত্রাকের দুটি প্রাণীজ বৈশিষ্ট্য আমরা দেখব, এদের মজুদ অর্থাৎ প্রাণীদের মতো এদের প্রত্যেকটা কোষে গ্লাইকোজেন থাকে, গ্লাইকোজেন সঞ্চিত করে রাখে, প্লাস এদের সেন্ট্রোজোমের মতন এসবিপি গঠন আমরা দেখতে পাই। দেখো এবার কোশ্চেন নম্বর 7, হাইপারপ্লাসিয়া ও হাইপোপ্লাসিয়ার মধ্যে পার্থক্য কী? তো এটা মূলত খুবই সুন্দর কোশ্চেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্টও থাকে। হাইপারপ্লাসিয়া বলতে আমরা কি বুঝি? কিছু কিছু জীবাণুর আক্রমণের ফলে পোষক উদ্ভিদের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। ঠিক আছে, যখন উদ্ভিদ অঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, সেই অঙ্গের কোষের সংখ্যা বৃদ্ধি পেয়ে যায়, তখন সেই ঘটনাকে আমরা কি বলি? হাইপারপ্লাসিয়া। আবার হাইপোপ্লাসিয়া কী জিনিস? কিছু কিছু জীবাণুর আক্রমণের ফলে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ব্যাহত হয় বা সমগ্র উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়ে যায়, অর্থাৎ উদ্ভিদটি ডোয়ার্ফ হয়ে যায় বা খর্ব হয়ে যায়। এই ঘটনাকে আমরা কি বলি? হাইপোপ্লাসিয়া বা অ্যাট্রোপি বলি। বোঝা গেছে? দুটো জিনিস কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। এবার সোলানেসি গোত্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। তো সোলানেসি ফ্যামিলির দুটো বৈশিষ্ট্য বলতে আমরা এদের ফুলগুলোকে হাইপোগেনাস প্রকৃতির দেখতে পাই, পেন্টামেরাস হয়, অর্থাৎ প্রত্যেকটা স্তবক 5 কিংবা 5-এর গুণিতক প্রকৃতির হয়, এবং গর্ভপত্র অর্থাৎ কার্পেলের সংখ্যা 2 এবং যুক্ত প্রকৃতির হয়। আর ডিম্বাশয় তির্যকভাবে অবস্থান করে, এদের অমরা স্ফীত হয় এবং অমরা বিন্যাসটা হচ্ছে এক্সাইল বা অক্ষীয়, এক্সাইল বা অক্ষীয় প্রকৃতির হয়। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখব, এদের ফল বেরি প্রকৃতির হয় এবং এদের পারসিস্টেন্ট কেলিক্স বা স্থায়ী বৃতি দেখতে পাওয়া যায়। পারসিস্টেন্ট কেলিক্স মানে এদের বৃতিগুলো পারসিস্টেন্ট হয়ে যাবে, মানে ফল যখন হবে তখন পর্যন্ত থেকে যাবে। উদাহরণ সোলানাম নাইগ্রাম। বোঝা গেছে? চলো এবার কোশ্চেন নম্বর 9, জীবাশ্ম কাকে বলে? মাইক্রো জীবাশ্ম কী? তো জীবাশ্ম আমরা জানি যে ফসিল অর্থাৎ পাললিক শিলাস্তরে প্রাপ্ত অতীতকালের জীবদেহের যে ছাপ বা প্রস্তুরীভূত অংশ, তাকে আমরা জীবাশ্ম বা ফসিল বলি। তো মাইক্রো জীবাশ্ম বলতে যখন ধরো কোনো মানে কোনো স্পোর বা পরাগরেণু, আমরা জানি ওই পরাগরেণুর ক্ষেত্রে একটা উপাদান থাকে, তার নাম স্পোরোপোলেনিন। এটি মূলত স্পোরকে রক্ষা করে। তো এগুলো বা কোনো উদ্ভিদের বা কোনো ব্যাকটেরিয়া, কোনো প্রোটোজোয়া, পরাগরেণু, এগুলো যখন পাললিক শিলাস্তরে ছাপ হয়ে থেকে যায়, যেটিকে আমরা কি বলি? মাইক্রো জীবাশ্ম বা মাইক্রোফসিল। এবার উদ্ভিদের বৃদ্ধিতে জেটেন এবং মলিবডেনাম অর্থাৎ জিঙ্ক এবং মলিবডেনাম এর ভূমিকা আমাদেরকে উল্লেখ করতে হবে। তো উদ্ভিদের ক্ষেত্রে জিঙ্ক বা জেটেন এটি বৃদ্ধি হরমোন অক্সিন অর্থাৎ IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের সংশ্লেষে এর ভূমিকা রয়েছে, প্লাস এটি কার্বনিক অ্যানহাইড্রেজ, অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ প্রভৃতি উৎসেচক তৈরিতে এরা সাহায্য করে। এছাড়া মলিবডেনাম এটি নাইট্রেট রিডাকটেজ উৎসেচকের প্রোস্টেটিভ গ্রুপ হিসাবে কাজ করে, ফলে নাইট্রোজেন বিপাকে অর্থাৎ নাইট্রোজেন মেটাবলিজমে সাহায্য করে। এবার কোশ্চেন নম্বর 11, জাতিজনিগত শ্রেণীবিন্যাস অর্থাৎ ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস বলতে আমরা কি বুঝি? এই শ্রেণীবিন্যাসের দুটি বৈশিষ্ট্য আমাদেরকে উল্লেখ করতে হবে। তাহলে জাতিজনিগত শ্রেণীবিন্যাস বা ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস আমরা তাকেই বলবো যে শ্রেণীবিন্যাসের উদ্ভিদের অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য, তার পাশাপাশি শারীরস্থানিক, রাসায়নিক, ভ্রূণগত এবং পরাগ রেণুর বৈশিষ্ট্য অনুযায়ী আমরা উদ্ভিদের উৎপত্তি এবং বিবর্তনের ধারা
এই বৈশিষ্ট্যগুলোকে ইনক্লুড করি এবং শ্রেণীবদ্ধ করার চেষ্টা করি, তখন সেই শ্রেণীবিন্যাসকে বলা হয় জাতিজনিক শ্রেণীবিন্যাস বা ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশান। এর বৈশিষ্ট্য মূলত আমরা উদ্ভিদের বিবর্তনের রূপরেখা জানতে পারি এবং শ্রেণীবিন্যাস থেকে আদিম উদ্ভিদ গোষ্ঠী ও উন্নত উদ্ভিদ গোষ্ঠীর সন্ধান আমরা এই ক্লাসিফিকেশান থেকে পেয়ে থাকি। এবার আমরা দেখব কোশ্চেন নম্বর 12। কোশ্চেন নম্বর 12, হিল বিক্রিয়ার শেষে কী কী পদার্থ উৎপন্ন হয়। আমরা দেখে নেব যে হিল বিক্রিয়ার শেষে কী কী পদার্থ উৎপন্ন হয়। তো হিল বিক্রিয়ার শেষে মূলত জল এবং অক্সিজেন তৈরি হয়। আমরা জানি হিল বিক্রিয়া কাকে বলে। বিজ্ঞানী রবিন হিল তিনি দেখেছিলেন জল যে ভাঙন ঘটেছিল ফোটন কণার উপস্থিতিতে H++ OH-, তো এখান থেকে এই যে OH থেকে পুনরায় পরবর্তীকালে কী হবে, অক্সিজেন এবং জল তৈরি হয় এই মূলত হিল বিক্রিয়ার শেষে। এবার পোয়েসি গোত্রের পুষ্পবিন্যাসের দুটি বৈশিষ্ট্য। এই পোয়েসি ফ্যামিলির ক্ষেত্রে স্পাইকলেট প্রকৃতির হয় এবং পুষ্পবিন্যাসে পুষ্পবিহীন গ্লুম এবং পুষ্পযুক্ত লেম্মা ও পেলিয়া দেখা যায়। এছাড়া পেরিয়ান্থ থাকে না বা পরিবর্তিত হয়ে লকিউলে পরিণত হয়। স্পাইকলেট পুষ্পবিন্যাস পুনরায় বেসিক স্পাইক প্রভৃতি পুষ্পবিন্যাসে সজ্জিত হয়। এটি আমরা মূলত ধান বা যেটা পেডি অর্থাৎ হচ্ছে কি ওরাইজা সেটিভা এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। গ্লাইকোলাইসিস কাকে বলে, এই বিক্রিয়া অন্তে আমরা কোন পদার্থ পাবো। আমরা জানি গ্লাইকোলাইসিস বলতে এক অণু গ্লুকোজ সম্পূর্ণ ভাঙনের মাধ্যমে যখন বিভিন্ন উৎসেচক উপস্থিতিতে দু অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে তাকে আমরা ওই বিক্রিয়াকে গ্লাইকোলাইসিস বলি। এটি কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হয় এবং বিক্রিয়ার শেষে এক অণু গ্লুকোজ থেকে দু অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। ওকে, আচ্ছা, এবার লাস্ট কোশ্চেন আমাদের এই আলোচনায়, ডারউইনিজম ও নিও ডারউইনিজম বলতে আমরা কি বুঝি। তো আমরা জানি যে 1859 সালে ডারউইন বিবর্তন ও নতুন প্রজাতির উৎপত্তি সম্বন্ধে যে মতবাদ প্রদান করেছিলেন তাকে আমরা ডারউইনিজম বলি। তার মতে নতুন প্রজাতি প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে সৃষ্টি হয় এবং যোগ্যতম প্রজাতি পৃথিবীতে টিকে থাকে এবং অযোগ্য প্রজাতি এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ ডারউইনের মতবাদকে আমরা একত্রে কি বলি, ডারউইনিজম বলি। আবার নিও ডারউইনিজম কি, এই ডারউইনের সমস্ত কথা সঠিক ছিল না এবং অনেক কিছু কথা পরবর্তীকালে কিছু বিজ্ঞানীদ্বয় মডিফাই করেছিলেন, দিয়ে তারা নতুন করে যে বিবর্তনের ধারা এবং নতুন প্রজাতির সৃষ্টির সম্বন্ধে যে তথ্য দিয়েছিলেন সেটাকে নিও ডারউইনিজম বলা হয় বা নয়া ডারউইনিজম বলা হয়। তো নয়া ডারউইনিজমে যে যারা মুখ্য ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হুগো ব্রিস এবং অন্যান্য বিজ্ঞানীবৃন্দ। তো আশা করি আমরা এই 15টি কোশ্চেনের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ।